হ্যালো এভরিওয়ান, আমি হাশিকুজ্জামান কিরণ। আজকে আমি কথা বলবো মিমি চকলেট নিয়ে। আমরা যেটা 90s ছোট ছিলাম, আমাদের সবার কাছে মিমি চকলেট অনেক বেশি পপুলার ছিল। আমরা সবাই মিমি চকলেট মানে অনেক বেশি এনথুজিয়াস্ট হয়ে যেতাম। মিমি চকলেট দেখলে আমরা খুশি হয়ে যেতাম। বাট কোথায় না মিমি চকলেটটা চলে গেল, মানে মিমি চকলেট হারায় গেল মার্কেট থেকে। একসময় মিমি চকলেট পাওয়া যেত না, একটা সময় মিমি চকলেট টোটালি স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল প্রোডাকশনে। অ্যান্ড মিমি চকলেটটা ফর গুড শাটডাউন হয়ে গেল ফ্যাক্টরিটা। কেন শাটডাউন হয়ে গেল, কি তাদের ফল ছিল, তাদের কি প্রবলেম করছে, তো এইগুলো নিয়ে আমার আজকের ভিডিওর টপিক। সো আমি আজকে কথা বলবো মিমি চকলেট ফ্যাক্টরি কেন বন্ধ হয়ে গেল। সো মিমি চকলেট ফ্যাক্টরি প্রথম 1962 সালে ফ্যাক্টরি স্ট্যাবলিশড হয়, ফাউন্ডেড হয়। দেন 1972 সালে আর্মি ওয়েলফেয়ার, ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট যে কোম্পানি আছে, ওদের কাছে এই মিমি ফ্যাক্টরিটা হ্যান্ড ওভার করে, এবং এটা তেজগাঁওয়ে ওদের ফ্যাক্টরি ছিল। এরপর 2006 সালের দিকে ফ্যাক্টরি ফর সাম রিজন লস করতেছিল, শাটডাউন করার ট্রাই করতেছিল, বাট তারপরও এটা সার্ভাইভ করে। 2009 সালে ফ্যাক্টরির 126 কোটি টাকা লোনে পড়ে যায় এবং গভর্নমেন্ট ওই লোনটা ওয়েভ করে। দেন 2018 সালে ফাইনালি শাটডাউন হয়ে যায় মিমি ফ্যাক্টরি। মিমি ফ্যাক্টরি তাদের তাওয়ানি বেভারেজ লিমিটেডের একটা প্রোডাক্ট ছিল। মিমি চকলেট ফ্যাক্টরি মেশিনগুলো জার্মানি থেকে আনা হয়েছিল, অ্যান্ড যখন তাদের পিক সেল সিজনে ছিল, যেটা 90s দিকে, তখন পার মান্থে 50 থেকে 60 লাখ টাকার মতো সেল করতো। সো এই ছিল তাদের ইন্ট্রোডাকশন। এখন আমি মিমি ফ্যাক্টরি অ্যানালাইসিস করব ইন টার্মস অফ 4Ps নিয়ে। সো আমরা যারা মার্কেটিংয়ে পড়াশোনা করছি, আমরা সবাই জানি যে 4Ps এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। এটা দিয়ে আমাদের যে কোনো প্রোডাক্ট, যে কোনো কোম্পানি, যে কোনো স্ট্র্যাটেজি আমরা অ্যানালাইসিস করতে পারি। মিমি চকলেট ওদের দুইটা ফ্লেভার ছিল, একটা ক্লাসিক মিল্ক মিমি চকলেট, আর একটা ছিল অরেঞ্জ ফ্লেভারের। সো আমরা বেসিক্যালি অরেঞ্জ ফ্লেভারটি বেশি খাইছি, স্পেশালি আমি খাইছি বেশি। তো সোর্স ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসতো বাংলাদেশ থেকেই। বেসিকলি সুগার অ্যান্ড মিল্ক বাংলাদেশ থেকে কালেক্ট করতো, অ্যান্ড র ম্যাটেরিয়াল মালয়েশিয়া থেকে নিয়ে আসতো। এছাড়া পাশাপাশি ভেজিটেবল অয়েল ইউজ করতো, যেটা তখনকার সময়ে অনেক বেশি প্রাইসই ছিল। অ্যান্ড কম্পিটিটররা সয়াবিন তেল ইউজ করতো, যেটার কারণে দেখা যেত যে মিমি চকলেট তাদের প্রাইসিংয়ের ক্ষেত্রে একটু কনস্ট্রেন্ট ফেস করতো। এখন আসি ওদের প্রবলেমগুলো নিয়ে। ওরা ছিল ফার্স্ট মুভার, বাংলাদেশে সর্বপ্রথম চকলেট বলতে গেলে দেশীয় কোম্পানি হিসেবে ফার্স্টেই মিমি চকলেট ম্যানুফ্যাকচার করা শুরু করে, বানায় এবং ম্যানুফ্যাকচার করে। সো ফার্স্ট মুভ অ্যাডভান্টেজ থাকার কারণে খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে মিমি চকলেট অনেক বেশি পপুলার হয়ে যায়। বাট এখানে যে প্রবলেমটা ছিল যে ওরা খুব বেশি প্রোডাক্ট ভ্যারিয়েশন আনেনি। সো দেখা যাচ্ছে যে আমরা যদি এখন দেখি যে বিভিন্ন চকলেট কোম্পানি ওরা কী করে, ওরা অ্যালমন্ড, ক্যারামেল, ডার্ক চকলেট, সুগার ফ্রি, এছাড়া অনেক রকমের ভ্যারিয়েশন দিয়েছে। বাট মিমি চকলেট কিন্তু জাস্ট দুইটা প্রোডাক্ট লাইন ছিল, দুইটা ভেরিয়েশন ছিল। এই দুইটা ভেরিয়েশন নিয়ে ওরা খুব বেশি টিকতে পারেনি। যদিও ওদের অনেক প্রোডাক্টের ব্র্যান্ড লয়্যালটি অনেক, আমার মতে যেটা অনেক ভালো ছিল তখনকার ইউজারদের, বাট কম্পিটিশন আসাতে চকলেট কনজিউমারদের একটা শিফট চলে আসছে, যে শিফটটা মিমি চকলেট খুব ভালো মতো ধরতে পারেনি। সো মানুষ আরও অনেক বেশি ফ্লেভারের চকলেটে ইউজড হয়ে গেছে, অনেক বেশি ইমপ্রুভ টেস্টের চকলেটে ইউজড হয়ে গেছে, যে জিনিসটা মিমি কখনোই ক্যাপচার করতে পারে না। সো দেখা গেছে যে ওদের যে প্রোডাক্টের যে যে লাইফ সাইকেল থাকে, যে আর্লি অ্যাডাপ্টার্স, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইনিং। সো ইভেন দো মিমি চকলেট 90s দিকে গ্রোথ স্টেজে ছিল, ওখান থেকে ম্যাচুরিটি স্টেজ থেকে এবং ডিক্লাইনিং স্টেজে খুব তাড়াতাড়ি চলে যায়, যেহেতু ওরা খুব বেশি রেলেভেন্ট ছিল না, অ্যান্ড কম্পিটিশনের সাথে 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 ওরা খুব বেশি কোপ আপ করতে পারেনি। 80s 90s এই সময়কার যুগে তখন হয়তো খুব বেশি চকলেট ইম্পোর্ট হতো না, বাট 90s বা তার পরের দিকে কিন্তু চকলেট ইম্পোর্টের সংখ্যাটা অনেক বেড়ে যায়। অনেক প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ইম্পোর্টার অনেক চকলেট আনা শুরু করে, যেটার কারণে অনেক বেশি স্টিফ কম্পিটিশন ফেস করতে থাকে মিমি ফ্যাক্টরি। এছাড়া যেসব ইম্পোর্টেড যেসব চকলেটগুলো আসতেছিল, ওদের ভ্যারিয়েশন ছিল, ওদের ইমপ্রুভ টেস্ট ছিল। সো কনজিউমারদের যে একটা নতুন জিনিসে অভ্যস্ত হয়ে মানে যাচ্ছিল আস্তে আস্তে। সো মিমি ওই জিনিসটা মানে না স্টপ করতে পারছে, না ওই জিনিসটার সাথে রাইড অ্যালং করে ওদের প্রোডাক্টের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারছে। সো এটাও একটা বড় প্রোডাক্টের দিক থেকে ফেইলিয়ার ছিল মিমি। সো
সো যেহেতু প্রোডাক্টের কথা বলতেছি, এখানে প্রোডাকশনের প্রবলেমটাও আমার মনে হয় বলা উচিত যে 2000 সালের পর থেকে ওদের প্রোডাকশনের অনেক বেশি প্রবলেম ফেস করতেছিল। মানে ওদের যেহেতু ইম্পোর্টেড মেশিনারি ছিল, অ্যান্ড মেশিনগুলা ঠিক করার পরেও না খুব বেশি কাজ করতেছিল না, ঠিক করার পরও কন্টিনিউয়াসলি অ্যান্ড স্মুথলি রান হইতেছিল না, যেটার কারণে দেখা গেছে ওরা কন্টিনিউয়াসলি প্রোডাকশনে যেতে পারতেছিল না। অ্যান্ড এর কারণে এই প্রোডাকশন প্রবলেম ফেস করার কারণে একটা সময় 2006 সালে ক্লোজ করে দেওয়ার চিন্তাভাবনা করা হয়, যদিও ফর সাম রিজন মানে মিমি ফ্যাক্টরিটা সার্ভাইভ করে, চকলেট ফ্যাক্টরিটা, বাট তারপরও ক্লোজ করে দেওয়ার সিদ্ধান্তটা আসে, কারণ এত বেশি প্রবলেম আসতেছিল, এত বেশি রিপেয়ার করার পরও কন্টিনিউয়াসলি প্রোডাকশনে যেতে পারছিল না। সো কোম্পানির ফিউচারটা নিয়ে অনেক বেশি ডাউটফুল ছিল। আমার যতটুকু মনে পড়ে যে মিমি আমি ম্যাক্সিমাম টাইম ঢাকা শহরের ভিতরেই কেনা লাগতো। আমার দেশের বাড়ি ছিল টাঙ্গাইল, সো দেশের বাড়িতে আমি যতবারই যাওয়া হয়েছে, সো যে দেশের বাড়িতে আমি কখনোই মিমিটা পাইনি। সো দেশের বাড়ি সেটা যে কোনো জায়গায় হোক, বা দেশের বাড়িতে ওদের হয়তো ডিস্ট্রিবিউশন বা গ্রামগঞ্জগুলোতে হয়তো ডিস্ট্রিবিউশনটা অত বেশি ছিল না। ওরা মেইনলি হয়তো ঢাকা অ্যান্ড ঢাকার আশেপাশে যে মেইন মেট্রো সিটিগুলো বা তখনকার সময় যে জেলাগুলো ছিল, 6টা জেলা, এই জেলাগুলোতেই মেইনলি ফোকাস করছে। বাট মেইনলি হয়তো ঢাকাতে ওদের ডিস্ট্রিবিউশন পয়েন্ট ছিল। সো এটা অনেক বেশি ওদের জন্য মানে ক্ষতিকারক বলা যায়, যে কারণ এখনকার সময় দেখা যায় যে একটা কোম্পানি প্রোডাক্টের ডিমান্ড জেনারেট করতে গেলে অনেক সময় অনেকে ডিফারেন্ট ট্যাকটিক ইউজ করে, ডিফারেন্ট প্রমোশন ইউজ করে, ডিফারেন্ট এফেক্টিভ ডিস্ট্রিবিউশন মডেল রেডি করে, ডিফারেন্ট গো টু মার্কেট স্ট্র্যাটেজি রেডি করে। ইভেন এখন অনেক কোম্পানির ডিমান্ড জেনারেশন মার্কেটিং লোকও নিতেছে, যাদের একদম ডেডিকেটেড কাজ হলো ডিমান্ড জেনারেট করা। সো যেহেতু ওদের ডিস্ট্রিবিউশন খুব একটা ছিল না ঢাকার বাইরে, মেট্রো সিটি ফোকাস ছিল, ঢাকার বাইরে খুব একটা পাওয়া যেত না এবং ঢাকা বেস ছিল। সো ওদের যে ডিমান্ড যতটুকু জেনারেট করার ওদের দরকার ছিল, তত বেশি ডিমান্ড ওরা জেনারেট করতে পারে, এবং ডিমান্ড জেনারেশনের কারণে ওরা খুব বেশি স্কেল আপও করতে পারে না, যেটা একটা ওদের মেশিনারির প্রোডাকশনের প্রবলেম ছিল, আরেকটা ছিল ওদের ডিমান্ড জেনারেশনের প্রবলেম। সো দুইটা মিলেও একটা বড় ইফেক্ট ফেলছে ওদের। সো এখন কথা বলবো 4 পিসের প্রাইস নিয়ে। আমার যতটুকু মনে পড়ে যে ওদের মিমি চকলেটটা 5 টাকা থেকে 15 টাকা পর্যন্ত এই প্রাইসিংয়ের ভিতরেই ছিল। লাস্ট আমি 2018 সালে ওদের মিমি চকলেট কিনছিলাম 15 টাকা দিয়ে, আমার খেয়াল আছে। তখন হয়তো তেজগাঁওয়ের আশেপাশে যেসব দোকান ছিল, মুদি দোকান, ওখানে পাওয়া যেত, খুব জায়গায় পাওয়া যেত, উত্তরা, গুলশান, বরণী, হয়তো সুপার স্টোরে পাওয়া যেত, বাট লিমিটেড। বাট বেশিরভাগ পাওয়া যেত ওই তেজগাঁওয়ের আশেপাশের এলাকাগুলোতে। সো আমি তখন লাস্ট কিনছিলাম 15 টাকা দিয়ে। আর আমার ছোটোবেলার দিকে আমার যতটুকু মনে পড়ে যে 2000-এর আগে আগে তখন 5 টাকা বা 7 টাকা এরকম মতো ছিল। সো 5 থেকে 15 টাকা ছিল ওদের মিমি চকলেটের প্রাইসিং। সো আমার মনে হয় প্রাইসিংটা মোটামুটি ঠিক ছিল, ওদের হয়তো প্রাইসিংয়ের থেকে আরও বেশি অনেক অন্য ডিপার্টমেন্টগুলোতে বেশি প্রবলেম ছিল। আমার যতটুকু মনে পড়ে যে মিমি আমি ম্যাক্সিমাম টাইম ঢাকা শহরে কেনা লাগতো। আমার দেশের বাড়ি ছিল টাঙ্গাইল, সো দেশের বাড়িতে আমি যতবারই যাওয়া হয়েছে, সো যে দেশের বাড়িতে আমি কখনোই মিমিটা পাইনি। সো দেশের বাড়ি সেটা যে কোনো জায়গায় হোক, বা দেশের বাড়িতে ওদের হয়তো ডিস্ট্রিবিউশন বা গ্রামগঞ্জগুলোতে হয়তো ডিস্ট্রিবিউশনটা অত বেশি ছিল না। ওরা মেইনলি হয়তো ঢাকা অ্যান্ড ঢাকার আশেপাশে যে মেইন মেট্রো সিটিগুলো বা তখনকার সময় যে জেলাগুলো ছিল, 6টা জেলা, এই জেলাগুলোতেই মেইনলি ফোকাস করছে। বাট মেইনলি হয়তো ঢাকাতে ওদের ডিস্ট্রিবিউশন পয়েন্ট ছিল। সো এটা অনেক বেশি ওদের জন্য মানে ক্ষতিকারক বলা যায়, যে কারণ এখনকার সময় দেখা যায় যে একটা কোম্পানি প্রোডাক্টের ডিমান্ড জেনারেট করতে গেলে অনেক সময় অনেকে ডিফারেন্ট ট্যাকটিক ইউজ করে, ডিফারেন্ট প্রমোশন ইউজ করে, ডিফারেন্ট এফেক্টিভ ডিস্ট্রিবিউশন মডেল রেডি করে, ডিফারেন্ট গো টু মার্কেট স্ট্র্যাটেজি রেডি করে। ইভেন এখন অনেক কোম্পানির ডিমান্ড জেনারেশন মার্কেটিং লোকও নিতেছে, যাদের একদম ডেডিকেটেড কাজ হলো ডিমান্ড জেনারেট করা। সো যেহেতু ওদের ডিস্ট্রিবিউশন খুব একটা ছিল না ঢাকার বাইরে, মেট্রো সিটি ফোকাস ছিল, ঢাকার বাইরে খুব একটা পাওয়া যেত না এবং ঢাকা বেস ছিল। সো ওদের যে ডিমান্ড যতটুকু জেনারেট করার ওদের দরকার ছিল, তত বেশি ডিমান্ড ওরা জেনারেট করতে পারে, এবং ডিমান্ড জেনারেশনের কারণে ওরা খুব বেশি স্কেল আপও করতে পারে না, যেটা একটা ওদের মেশিনারির প্রোডাকশনের প্রবলেম ছিল, আরেকটা ছিল ওদের ডিমান্ড জেনারেশনের প্রবলেম। সো দুইটা মিলেও একটা বড় ইফেক্ট ফেলছে ওদের। আরও যে প্রবলেম ছিল মিমি চকলেটের, যে ওরা যে প্রাইসে সেল করতো,
সেই প্রাইস পয়েন্টে কম্পিটিটর ফরেন যে ব্র্যান্ডগুলো আসছিল ওরাও অনেক বেশি প্রোডাক্ট অফার করা শুরু করে, আরও চকলেট অফার করা শুরু করে। সো কনজিউমাররা অনেক সেম প্রাইসে অনেক ভ্যারিয়েন্টস অফ প্রোডাক্টস অ্যাভেলেবিলিটিটা পায়, যেটা কারণে দেখা গেছে যে মিমি যারা আগে সোললি মিমি খাইতো ওরাও দেখা যাচ্ছে যে মিমি ছাড়াও অন্যান্য চকলেট খাওয়াতে ইউজ টু হয়ে গেছিলো। এটা একটা প্রবলেম ছিল। ওদের খুব বেশি ডিফাইন্ড টিজি ছিল না টার্গেট গ্রুপ, যে ফর এক্সাম্পল সেম চকলেট ওরা বাচ্চাদের দিচ্ছে, সেম চকলেট ওরা ইয়াং মেল অ্যান্ড ফিমেলদের দিচ্ছে, সেম চকলেট ওরা বয়স্ক বা অন্যান্য যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকেও দিচ্ছে। প্রমোশন কম কারণে যে প্রবলেমটা হয়েছে যে পরের দিকে যে প্রায় অন্যান্য কোম্পানিরা যে চকলেট ইম্পোর্ট করা শুরু করে, এটাতে যে ওরা অনেক বেশি প্রমোশন, অন্যান্য কোম্পানি চকলেট কোম্পানি অনেক বেশি প্রমোশন করছে, অনেক বেশি ভালো ডিস্ট্রিবিউশন পয়েন্ট নিয়ে এসছে, সেম প্রাইসিং পয়েন্টে আরও ইমপ্রুভড চকলেট দিতেছে, ভ্যারিয়েশন অফ চকলেট দিতেছে। সব কিছু মিলে দেখা গেছে যে মিমি চকলেটের যে মেইন সেলিং পয়েন্ট ছিল যে ফার্স্ট মুভ অ্যাডভান্টেজ, আলটিমেটলি এই ফার্স্ট মুভ অ্যাডভান্টেজটা ওদেরকে খুব বেশি দিন মার্কেটে টিকে রাখতে পারেনি, কারণ প্রাইভেট কোম্পানিগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভভাবে প্রমোশন করতেছিল, অনেক বেশি অ্যাগ্রেসিভ ডিস্ট্রিবিউশন মডেল ছিল, অ্যাগ্রেসিভ কমিউনিকেশন স্ট্র্যাটেজি ছিল, অ্যাগ্রেসিভ ডিজিটাল প্রেজেন্স ছিল। সব কিছু মিলে মিমি আলটিমেটলি একদম লোয়ার এন্ডে চলে যেতে বাধ্য হয়ে গেছিলো। মিমি চকলেট ওরা খুব বেশি প্রমোশন করেনি, ইভেন আমার মনে হয় না আমি দেখছি কখনো কোনো টিভিসি বা কোনো প্রিন্ট অ্যাড বা এনিথিং কোনো রকমের কোনো প্রমোশন দেখিনি। বাট তারপরও আমি এই ভিডিও বানানোর জন্য আমি যতটুকু রিসার্চ করে যতটুকু পাইছি যে 90s দিকে একটা টিভিসি মাত্র ওরা চালু করছিল, টিভিতে একটা অ্যাড দিছিল, সেটা হলো যে সেটা স্টোরি লাইন ছিল এরকম যে ভাইগনা ভাইগনির বাসায় মামা মামি আসবে। সো বাট ফর সাম রিজন মামি আসে নাই, মামা আসছে। সো যখন মামা বাসায় ঢুকতেছে তখন তো ভাইগনা ভাইগনি জিজ্ঞেস করতেছে যে মামি কোথায়, তখন মামা বলছে যে মামি আসে নাই কিন্তু মিমি এসেছে। সো এটা ছিল ওই টিভিসির ট্যাগলাইন। এটি একমাত্র টিভিসি ওরা তখন টিভিতে দিয়েছিল, এরপর আর কোনো টিভিসি দেয় নাই, এরপর আর কোনো টিভিসি বা এনিথিং কোনো রকমের রিমোটলি কিছু করেনি। 90s দিকে কিছু প্রিন্ট অ্যাডে হয়তো অ্যাড দিছিল, নিউজ পেপারে কিছু অ্যাড দিছিল, বাট ওটা ওই পর্যন্ত ছিল, এরপর কোনো রকমের কোনো প্রমোশন ম্যাটেরিয়াল কোনো কিছু করেনি। ইভেন 90s থেকে 2000-এর যে ডিজিটাল যে বুমটা আসে, 2000 থেকে 2010-এ যে যতটুকু ডিজিটাল সেল করা, ডিজিটাল মার্কেটিং, অনলাইন প্রেজেন্স, ইভেন অনলাইন প্রেজেন্স তো দূরে থাক, অফলাইন প্রেজেন্স ওদের খুবই কম ছিল। সো বোঝা যাচ্ছে যে ওদের প্রমোশনের দিক থেকে কোনো রকমের কোনো গাইডেন্স, কোনো রকমের কোনো চিন্তা ভাবনা, ইভেন কোনো রকমের কোনো প্ল্যানও ছিল না। সেটা অনেক বেশি একটা মেজর সেটব্যাক ছিল। সো 4Ps নিয়ে তো কথা বললাম মিমি চকলেটের ব্যাপারে, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। এখন এই চারটার পাশাপাশিও মিমি চকলেট ফ্যাক্টরি ফল করার মেইন রিজনটা ছিল, আরেকটা বড় কারণ ছিল যে ম্যানেজমেন্ট। আসলে ম্যানেজমেন্ট মিমি চকলেট ফ্যাক্টরিটা গভর্নমেন্ট আন্ডারে ছিল, এবং গভর্নমেন্ট যেটা আগে বলেছি যে ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্টের কাছে হ্যান্ড ওভার করেছিল। বাট তারপরও এটা খুব বেশি কী বলবো কম্পিটিটিভ ওয়েতে অপারেট হয়নি, খুব বেশি কম্পিটিটিভ ওয়েতে চালু রাখা হয়নি, বা খুব বেশি ওইভাবে চিন্তা করা হয়নি ফ্যাক্টরিটা চালানোর জন্য। দেখা গেছে এই জন্য অনেক বেশি প্রবলেম ফেস করছে। ফর এক্সাম্পল, ওদের টপ পজিশনে যে অনেক দিন ধরে ভেকেন্ট ছিল, যেটা ভেকেন্ট থাকার কারণে দেখা গেছে যে ওদের কোম্পানির একটা যে গোল থাকবে যে নেক্সট দুই বছর, নেক্সট 5 বছর পর মিমি চকলেট আমি কোথায় নিতে যাই, আমার কী প্ল্যান থাকবে, সেই মেইন ভিশনটা ছিল না। যেটার কারণে দেখা গেছে যে ক্লুলেসলিভাবে শুধু সবাই চকলেট প্রডিউস করে যাচ্ছে অ্যান্ড সেম ওল্ড ওয়েতে সেল করে যাচ্ছে, যেটার কারণে খুব বেশি একটা লাভ হয়নি। কোম্পানি ম্যানেজমেন্টের দিক থেকে এত বেশি বাজে অবস্থা ছিল যে মিমি চকলেট ফ্যাক্টরির ওয়ার্কাররা ওরা ইভেন প্রোটেস্ট করছে, বা মুভমেন্ট বলেন বা যেটা যাই বলেন, ওরা আবেদন করছিল যে ফ্যাক্টরির ওল্ড যে মেশিনারিজগুলো আছে ওগুলো রিপ্লেস করে নতুন মেশিনারি দিয়ে কোম্পানিটা চালু করা। বাট ম্যানেজমেন্ট ওই দিকের ওই ফ্যাক্টরি ওয়ার্কারদের কোনো কথাই শোনেনি। সো এটাও অনেক বেশি প্রবলেম ছিল, এবং এটা এত বেশি প্রবলেমেটিক হয়ে গেছিলো এই প্রোডাকশন রিলেটেড যে 2006 সালের দিকে ফ্যাক্টরি ক্লোজ করে দেওয়ার প্ল্যান হয়ে গেছিলো। বাট সামহাও ফ্যাক্টরিটা ক্লোজ হয়নি। 2009-এ যে ফ্যাক্টরি
যে 126 কোটি টাকার যে লোন ছিল, এই লোন ডিফল্ট পজিশন থেকে গভর্নমেন্ট 126 কোটি টাকাই ওয়েভ করে। সো কোম্পানি একটা নতুন চান্স পায় কাজ করার জন্য, বাট তারপরও ল্যাক অফ লিডারশিপ, ল্যাক অফ ম্যানেজমেন্ট পলিসি, ল্যাক অফ ইনএফিশিয়েন্ট প্রোডাকশন সিস্টেম, সব কিছুর কারণে দেখা গেছে ফ্যাক্টরিটা খুব বেশি চলতে পারেনি। সো আলটিমেটলি 2018 সালে একদম ফর গুড মিমি চকলেট ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হয়, এবং 2018 সালের দিকে হয়তো শেষ মিমি চকলেটগুলো পাওয়া যেত। এরপর 2019-এর দিকে এসে মিমি চকলেট একদমই আর কোথাও পাওয়া যেত না। এটা একটা ছিল। আর মিমি চকলেটের ফ্যাক্টরিটা যেখানে ছিল, এখন ওই ফ্যাক্টরি সেল বন্ধ করে দেওয়ার পর ফ্যাক্টরির যে মেশিনারিজগুলো ছিল ওগুলো খুব কম দামে একদম বিক্রি করে দিছে। আর ওই ফ্যাক্টরিতে এখন মোটরসাইকেলের শোরুম দেওয়া আছে। ম্যানেজমেন্টের দিক থেকে আরও যে প্রবলেমগুলো ছিল, যে একটা সময় দেখা গেছে যে যখন কম্পিটিশন বাড়া শুরু করে, মিমি চকলেটে ওদের ম্যানেজমেন্ট ইউনিটি বা ম্যানেজমেন্ট টপ লেভেলের ভিশন বা লিডারশিপ বা ইনএফিশিয়েন্ট ম্যানেজমেন্টের কারণে দেখা গেছে প্রাইভেট কোম্পানিগুলো, চকলেট কোম্পানিগুলো যেরকম অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছিল, অ্যাগ্রেসিভ প্রমোশন করতেছিল, অ্যাগ্রেসিভ প্রোডাক্ট ভেরিয়েশন আনতেছিল, সেই জিনিসটার সাথে তাল রেখে যে মিমি চকলেট ফ্যাক্টরি ওরাও কিছু করবে, এটা কিছুটাই করা হয়নি। তো সব কিছুই ম্যানেজমেন্টের দিক থেকেও যে সাপোর্টটা যে পাওয়া লাগবে, সেই সাপোর্টটাও মিমি চকলেট ফ্যাক্টরিটা পায়নি। ইভেন এমনও হয়ে গেছে যে 2014 সালের দিকে মিমি ফ্যাক্টরি প্রতি বছর 72 লাখ টাকা লসে ছিল। অ্যান্ড তখন দেখা যেত যে 10 থেকে 15 লাখ টাকা, 2014 সালে 10 থেকে 15 লাখ টাকার মতো ইয়ারলি সেল হতো। মিমি চকলেট বিক্রি করে যতটুকু টাকা আসতো, এর থেকে যে শোরুম হিসেবে পরে ভাড়া দেওয়া হয়েছে, ওই ভাড়ার টাকা আরও বেশি আসতো। সো এত বেশি ইনএফিশিয়েন্ট, এত বেশি বাজে অবস্থায় ছিল যে ফ্যাক্টরির লাভের টাকা এত কম আসতো যে এখন যে রেন্টে দেওয়া হইতেছে, রেন্টের টাকা অনেক বেশি আসতো তখনকার চকলেট সেল করে। সো এটা ছিল একটা প্রবলেম। সো ওভারঅল এই ইস্যুসগুলোর কারণে মিমি চকলেট ফ্যাক্টরি খুব বেশি দিন টেকে নেই। সো প্রোডাক্টের দিক থেকে প্রবলেম ছিল, প্লেসমেন্টের দিক থেকে ডিস্ট্রিবিউশন হতে প্রবলেম ছিল, ওদের প্রমোশনও একদমই বলতে ছিল না, ম্যানেজমেন্টের দিক থেকে অনেক বেশি প্রবলেম ছিল। সো ইন সামারিতে যেটা আমি বলবো যে গভর্নমেন্ট আসলে না কোনো প্রাইভেট সেক্টরে খুব ভালো মতো কম্পিট করতে পারে না, কারণ গভর্নমেন্টের বিউরোক্রেসি আছে, রেড টেপ আছে, গভর্নমেন্টের থেকে সব কিছু অন দ্য ফ্লাই চেঞ্জ করা, স্ট্র্যাটেজি চেঞ্জ করা, প্রাইসিং পলিসি চেঞ্জ করা, হয়তো ডিফারেন্ট কিছু ট্রাই করে, এই জিনিসগুলো গভর্নমেন্ট যদি একটা কোম্পানিতে ইনভলভ থাকে খুব বেশি তাড়াতাড়ি করা যায় না। একটা প্রাইভেট কোম্পানি যদি হয় যে দেখা যাচ্ছে কোম্পানি অন্য আরেকটা কোম্পানি কোনো ইউনিক স্ট্র্যাটেজি আনতেছে, ইউনিক স্ট্র্যাটেজি কিছু করতেছে, ইউনিক কিছু অ্যাডপ্ট করতেছে। সো অ্যাজ এ কম্পিটিটর কোম্পানি হিসেবে আমি দেখা যাবে যে আমার কোম্পানিতে আমি সেম জিনিসটা খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করা ট্রাই করবো বা করতে পারবো। বাট যদি গভর্নমেন্ট কোম্পানি হয়, এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয় না। তো এটা অনেক বড় একটা ফ্যাক্ট ছিল। ইভেন দো মিমির ফ্যাক্টরির অনেক বেশি প্রবলেম ছিল, বাট সব কিছু আলটিমেটলি যদি খুব একটা ভালো ম্যানেজমেন্ট থাকতো, খুব একটা ভালো এফিশিয়েন্ট পলিসি থাকতো, সেটা হয়তো করা যেত। বা হয়তো আই ডোন্ট নো, হয়তো প্রাইভেট যদি কোনো কোম্পানি হতো হয়তো চেষ্টা করতো, বাট গভর্নমেন্ট হওয়াতে এই জিনিসটা এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারি। সো এই ছিল আমার মিমি চকলেট ফ্যাক্টরি অ্যানালিসিস। আমি যতটুকু পেরেছি সেকেন্ডারি সোর্স থেকে ইনফরমেশন নিয়ে একটা স্ট্রাকচার 4P স্ট্রাকচারের ভিতরে রেখে মিমি ফ্যাক্টরি অ্যানালিসিসটা করার। সো আপনার যদি মনে হয় যে এরকম রিসার্চ বেস আরও কোনো ভিডিও দেখবেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো আমার এন্ডের থেকে বেস্ট কোনো একটা রিসার্চ করে এরকম একটা ভিডিও করে আপনাদেরকে অ্যানালিসিসটা শেয়ার করার জন্য। সো থ্যাংক ইউ।